যদিও বইমেলার আবেগটা শুরু হয় ভাষার মাসের শুরুতে, তবে এবারের এই আবেগটা শুরু হয়েছে একেবারে শেষের দিকে এসে। সবাই দেখছেন ভাষার ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি নীলমা, আমি হিমাতুল জান্নাত হিমি। এবং আজ আমরা দুজন মিলেই জানাবো বইমেলার গল্পগুলো। এবং বইমেলা শুরু হয়েছে আজকে, তবে বইমেলা শেষ হবে মার্চের 15 তারিখে। এবং এই যে 18 দিন, সেই 18 দিন আমরা আপনার সাথে থাকবো এবং আমরা জানাবো বইমেলার যাবতীয় গল্প। তবে আজকে প্রথম দিন হিমি, এবং আপনার কাছে আমি একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে বইমেলা যখন শুরু হয়, এর আগের বছরও তো বইমেলায় আসা হয়েছে, বা প্রতি বছর বইমেলায় আসা হয় কিনা? প্রতি বছরই বইমেলায় আসলে আসা হয়। প্রাণের মেলা, বইমেলা, নতুন বইয়ের গন্ধ, নতুন রঙের মলাটের ভিতরের গল্পগুলো জানার জন্য বইমেলা আসলে প্রতি বছরই আমরা আসি। সেই আশাটা কি একদম বইমেলার শুরুতেই হয় নাকি কয়েকটা দিন পরে হয়? বইমেলার শুরুর দিকে আসলে কখনো আসা হয়ে ওঠেনি, একেবারেই শুরু হওয়ার 5 থেকে 6 দিন পর এসেছি। তবে 5-6 দিন পরে যে এসেছি, 5-6 দিন কিন্তু অপেক্ষায় থেকেছি যে 5-6 দিন শেষ হোক, কারণ দেখা যায় যে বইমেলাটা কিন্তু সেজে ওঠে না। 5-6 দিনের পরে দেখা যায় বইমেলা তার সম্পূর্ণ রং দিয়ে সেজে ওঠে। সেটাই আমি আপনাকে এই প্রশ্নটাই করতাম, যে আসলে কেন বইমেলার শুরুতে আসতেন না এবং কেন বইমেলার এতদিন পরে আসতেন। কারণ দর্শক, আপনাদেরকেও আসলে জানাতে চাই যে গেল কয়েক বছর ধরে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে বইমেলা কখনোই কিন্তু পুরোপুরি সেজে গুজে কিন্তু শুরু হয়নি। প্রতি বছরই আমরা দেখেছি যে বইমেলা শুরু হওয়ার পরও কিন্তু অনেক কাজ আসলে রয়ে যায়। তবে এবার যে বইমেলার গল্পটা আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই, সেই গল্পটা হচ্ছে এরকম যে বইমেলা এবার দেখে আসলে খুবই শোক লাগছে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ফাল্গুনের যে রংটা, সেই রংটা কিন্তু এবার বইমেলায় ঠিক মতো আসলে জেকে বসেনি। বরঞ্চ আমরা বলতে পারি হিমি, সেটি হচ্ছে যে ভাষার মাসের যে শোক, বইমেলার অবস্থা ঠিক ততটাই শোকাবহ। বরঞ্চ আমার কাছে মনে হয় তার থেকেও বেশি শোক এবার বইমেলায় এসে লেগেছে। কারণ ফেব্রুয়ারি মাস মানেই আসলে আমরা শুরু থেকেই বইমেলাটাকে ভেবে নিই, কিন্তু দেখলাম বইমেলা হবে কি হবে না একটা শঙ্কা কিন্তু শুরু থেকেই ছিল, যেটা 15-16 তারিখও পার হয়ে গেল, 20 তারিখও পার হয়ে গেল। তারপরেও যখন শঙ্কা থেকে যায়, পাঠক প্রকাশক সবার মনেই একটা বড় ধরনের শঙ্কা কাজ করে। তারপরেও আমরা সব রকমের শঙ্কা কাটিয়ে রোজার মাসেই আসলে পরের বছরের পূর্ব প্রস্তুতিটা শুরু করে দিতে পেরেছি। দারুণ বলেছেন। কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সামনের বছরও আসলে যখন এই যে বইমেলাটা শুরু হবে, ঠিক তখন রোজাই পড়বে ফেব্রুয়ারি মাসে। এবং এবার কিন্তু প্রকাশকরা বলেছিল যে আসলে এই যে ফেব্রুয়ারি মাসে যে বইমেলাটা হলো না, সেটা আবার রোজার মধ্যে যখন হচ্ছে, তখন তারা চেয়েছিল যে ঈদের পরে আসলে এই মেলাটা হোক। কারণ তারা বলছে যে বিকিকিনির গল্পটা জমবে না। কিন্তু কিছুক্ষণ আগে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের নতুন সংসদের নতুন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আসলে বলছিলেন যে এই বইমেলাটা কিন্তু আসলে বিকিকিনির বইমেলা না, এই বইমেলাটা হচ্ছে জ্ঞান ছড়িয়ে দেবার জন্য। শুধু তাই নয়, সে কিন্তু এটাও বলেছে যে শুধু ফেব্রুয়ারি মাসকেই কেন আমরা কেন্দ্র করে থাকব। আমরা কিন্তু প্রতি মাসেই শুধু এখানেই না, উদ্যানেই না, প্রতি বিভাগে আমরা করে ফেলতে পারি। পুরো বছর জুড়েই হতে পারে আমাদের বইমেলাটা। প্রাণের মেলা, বইমেলা, আমরা বই পড়বো, জানবো, জ্ঞানের সঞ্চার হবে আমাদের। হ্যাঁ, আমরা একটু বেশ কিছু স্টল আমরা আসলে দেখতে পাচ্ছি, যে হাতে গোনা কয়েকটি স্টল কিন্তু এই মুহূর্তে মানে সেজে উঠেছে। একেবারে পুরোপুরি সেজে উঠেছে সেটাও বলা যাবে না, কারণ এখনো ভিতরে আসলে বই গোছানো হচ্ছে। আমরা যেমন এই মুহূর্তে আছি মুক্তধারা প্রকাশনীর সামনে, যে প্রকাশনীর 55 বছর আসলে হয়ে গেছে। বাংলাদেশের বয়স কিন্তু 54 বছর, আর এই প্রকাশনীর বয়স হয়েছে 55 বছর, অর্থাৎ বাংলাদেশের বয়সের থেকেও কিন্তু একটা বছর বেশি। এবং এই প্রকাশনীটা বই নিয়ে বেশ সেজেগুজে উঠেছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলতে চাই, যে এখনো তো মেলার কাজ আসলে শেষই হয়নি, তবে এবার মেলার কাজ আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে অন্যবারের তুলনায় অনেক পিছিয়ে আছে। আপনি কি দেখছেন? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে মেলার কাজ অনেকটাই পিছিয়ে গেছে। এটা সিদ্ধান্তহীনতার জন্যই হয়েছে। প্রথম মেলা 20 তারিখে হওয়ার কথা ছিল, পরে আবার 25 তারিখ, পরে আবার 26 তারিখ। যে এই তারিখ পরিবর্তন হওয়াতে প্রকাশকরা দ্বিধাদ্বন্দ্বে ছিল, যার দরুন কাজ করতে দেরি হয়েছে। আমার মনে হয় আরও 2-4 দিন লাগবে এই কাজ সমাপ্ত হইতে। আচ্ছা, মুক্তধারা প্রকাশনীর সাথে যেহেতু কথা বলছি, আমরা একটু জানতে চাই যে কি ধরনের বই মুক্তধারা থেকে প্রকাশ পায়। আসলে এখানে আমাদের সব বই শিক্ষামূলক বই, মানে ইতিহাস, গল্প, যেগুলা মানুষের কিছু না কিছু পড়লে স্টুডেন্টদের কিংবা যারা লেখক আছে ওদের কিছু না কিছু উপকার আসবেই। এই ধরনের বই মুক্তধারা বরাবরই প্রকাশ করে।
এই বছরও বেশ কিছু 9টা বই, যেগুলো অনেক পুরানো বই, দীর্ঘদিন ছিল না, পাঠকদের বিশেষ চাহিদার কারণে সেই বইগুলো আবার পুনরায় রিপ্রিন্ট করে আনা হয়েছে। নীল, আমি একটু ওনার কাছে জানতে চাই ঠিক আসলে কতটা বই এবার নতুন পাচ্ছে মুক্তধারা থেকে? আসলে একদম নতুন বই আমাদের ওইভাবে আসে নাই। আমাদের দীর্ঘদিনের যেগুলো পুরানো, আজ থেকে 20-30 বছর আগে যে বইগুলো ছিল, সেইগুলো মাঝখানে প্রিন্ট আউট ছিল, সেই বইগুলো আমরা আবার রিপ্রিন্ট করছি। যেমন সত্যেন সেনের শিয়ানা, এরিক মেরিয়া রেমার্কের অল কোয়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, তারপরে মৈত্রী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ, কুঠিরবাসী রবীন্দ্রনাথ, এই ধরনের বিখ্যাত বিখ্যাত বই আছে। ঠিক আছে, এখনো কিন্তু বইমেলার করাতে শব্দ আমরা পাচ্ছি, এখনো পাচ্ছি এবং গেল কয়েকদিন ধরে কিন্তু আমরা বইমেলাতে আসছি এবং প্রতিবারই কিন্তু আমরা সেই কাঠ করাত এবং হাতুড়ি পেরেকের যে ঠুকাঠুকির গল্পগুলো সেগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম। এবং এই আশেপাশে আরো বেশ কিছু স্টল গড়ে উঠেছে, সেগুলো আমরা একটু দেখতে চাই। তবে আরেকটি বিষয় হিমি, এবার আসলে আপনি বই কিনতে কোন প্যাভিলিয়নে যেতে চান? এবার তো প্যাভিলিয়ন বসছে না, কারণ এবারের প্যাভিলিয়নের শুরু থেকে বলা হয়েছে যে এবার আর কোনো প্যাভিলিয়ন থাকবে না। প্যাভিলিয়নটা হলে আসলে সবারই ভালো লাগে, বেশ খোলামেলা থাকে, তো আমরা ঘুরেও ভালো লাগে। যে প্যাভিলিয়নের সামনে কিন্তু বেশ ভিড়ও দেখা যায়, একটু ছবি তুলছি, কেউ একটু বই ঘাটছে, কিন্তু ছবি তোলার ভিড়টাই কিন্তু বেশি হয়। না, আমি ওইটাই জানতে চাইলাম যে আপনার আসলে মনে আছে কিনা, ভুলেও যেতে পারেন যে এবার প্যাভিলিয়ন নেই। এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকেও জানাতে চাই যে এবার বইমেলার যে বিন্যাস, সেই বিন্যাসটা গেল বছরের মতোই কিন্তু আছে, তবে আঙ্গিকগত কিছু পরিবর্তন করা হয়েছে এবারের বইমেলায়। এবং হিমি যেটা বলছিল যে সেটি হচ্ছে যে এবার কিন্তু কোনো প্যাভিলিয়ন নেই, এবার সবই কিন্তু স্টল। এবং সেই স্টলে যারা বড় বড় প্যাভিলিয়ন আগে নিত তারা হয়তো 4টি বা 5টি বা 6টি স্টল একসাথে নিয়েছে এবং সেভাবেই তারা এবার কিন্তু বইমেলাটা করছে। এবং হিমি, আমরা যখন কথা বলছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু একজন লেখক আমাদের সাথে যুক্ত হয়েছেন, লেখক মনি হায়দার। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। প্রথমেই মনি হায়দারের কাছে জানতে চাই যে মনি হায়দার কেমন আছেন? বইমেলা তো আজকে শুরু হলো। আমি খুব ভালো আছি এবং যেটা 1 তারিখ হওয়ার কথা ছিল, নানা কারণে আজকে শুরু হলো। প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে উদ্বোধন করলেন। স্বাভাবিকভাবেই বইয়ের মানুষ হিসেবে খুব ভালো আছে। আচ্ছা, বইমেলা তো আজকে শুরু হলো আপনি বলছিলেন, তো এই বইমেলা নিয়ে একটা শঙ্কাও কাজ করছিল, বইমেলা হবে কি হবে না। আমরা আসলে জানতে চাই যে এই শঙ্কাটা আসলে কেন, এবং প্রতিবারই আমরা একটা শঙ্কার খোঁজ কিন্তু আসলে পাই। না, সংখ্যাটা প্রতিবার না, এবছর হয়েছে। প্রথম হচ্ছে যে রমজানকে কেন্দ্র করে একদল পাবলিশার প্রকাশক তারা চেয়েছিলেন যে রমজানের পরে হতে, কিন্তু বাংলা একাডেমি ও অন্য অনেক প্রকাশকের সঙ্গে কথা বলে বাংলা একাডেমি কর্তৃপক্ষ মনে করেছেন না, রমজানের আগে করলে বিষয়টা ভালো হবে। এই অনেকগুলো বাঙালি, যেখানে 5 জন বাঙালি সেখানে 14টা দল হয়ে যায়, 14টা গ্রুপ হয়ে যায়। এই গ্রুপের কারণেই এই বিষয়গুলো হয়েছে। তবু শেষ পর্যন্ত সবকিছু মিলিয়ে যে বইমেলাটা হচ্ছে, 17 দিন হলেও যে বইমেলাটা হচ্ছে, উদ্বোধন হয়েছে আজ, সবকিছু মিলিয়ে আমি মনে করি এটা খুব পজিটিভ, খুব ভালো। বাংলা ভাষা এবং আমাদের যারা 21শে ফেব্রুয়ারি জীবন দিয়েছিলেন 52 সালে, সেই জীবন দেওয়ার যে সার্থকতা বাঙালি যেটা ধারণ করে আছেন, সেটা পরিপূর্ণ হয়ে উঠলো এই বইমেলার মধ্য দিয়ে। আচ্ছা, মনি হায়দার কিন্তু এমনিতেই আমাদের থেকে একটু বেশি লম্বা এবং সে দাঁড়িয়েও আছে কিন্তু আরো একটু উঁচু জায়গায়, মানে সেই ক্ষেত্রে কিন্তু খেয়াল করে ইচ্ছাকৃত ছিল না, না না না, অনিচ্ছাকৃত, একদমই অনিচ্ছাকৃত ছিল। আচ্ছা, যাই হোক, সেটি হচ্ছে এবার যেহেতু লেখকের সাথে কথা হচ্ছে, নতুন বইয়ের কথা তো হতেই পারে, যে মনি হায়দারের নতুন কোনো বই এবার বইমেলায় আসছে কিনা। আচ্ছা, সে বিষয়ে বলবো। আমি একটু ছোট্ট ইন্ট্রো দেই। সেটি হচ্ছে যে এবার যে প্যাভিলিয়নটা নাই, এটা কিন্তু ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে, বাঙালি হিসেবে, লেখক হিসেবে আমি খুব পজিটিভ মনে করি। আমি চাই না বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় প্যাভিলিয়ন থাকুক। প্যাভিলিয়ন হচ্ছে একটি বৈষম্যের প্রতীক। কারণ হচ্ছে যে যারা অনেক টাকার মালিক এবং প্রচুর বই করেছে, হয়তো বনেদি হতে পারে, কিন্তু তারা যখন একটা প্যাভিলিয়ন করে, যারা ছোট অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তারা যখন 1টা 2টা ছোট স্টল নিয়ে থাকে, তারা কিন্তু খুব বিপদে পড়ে যায়। কেমন 1952 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যে বাংলা ভাষাটার যে অর্জন, স্বাধীনতার যে অর্জন বা বাংলা ভাষা অধিকার প্রতিষ্ঠা অর্জন, সেটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধেও ছিল, একটি সাম্য মানবিক সমাজ প্রতিষ্ঠার মধ্যে এই ব্যাপারটা ছিল। আমরা কিন্তু সেটা ভুলে গেছি, আমরা অর্থনীতির কাছে, পুঁজিবাদের কাছে বিক্রি হয়ে গেছি। ফলে কি হচ্ছে, যখনই আমি দেখি যে বইমেলা যখন ঢুকি 10টা 12টা 20টা 30টা 40টা প্যাভিলিয়ন এবং নানা রকমভাবে সাজিয়েছে, আর ছোট ছোট প্রকাশকরা ধুকে ধুকে বই বিক্রি করছে, ব্যক্তিগতভাবে এটা আমার মধ্যে খুব এক ধরনের বেদনা অনুভব করতাম। তো আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এবার যে বইমেলায় প্যাভিলিয়ন নেই, সেদিক থেকে আমি আনন্দিত। মনে করি যে বৈষম্যহীন একটি বইমেলা হচ্ছে।
দারুণ বলেছেন, হিমির সাথে আমার ওই বিষয় নিয়ে আসলে কথা হচ্ছিল। আমরা প্যাভিলিয়ন নিয়ে বলছিলাম, তবে প্যাভিলিয়ন নিয়ে একটু ভিন্ন কথা কিন্তু শুনতে পেয়েছি। সাধারণত প্যাভিলিয়ন নিয়ে না হলে কিন্তু সবাই বলে যে কেন হচ্ছে না, কারণ দেখা যায় যে প্যাভিলিয়ন হলে সবাই একটু ভিন্নতা পায়। তো না, এবার আসলে যখন প্যাভিলিয়ন ছিল না তখন কি বইমেলা হয়নি? প্যাভিলিয়ন হয়েছে কত, এই 2014 সালে যখন এই পারে এসছে, তারপর থেকে প্যাভিলিয়নের বিষয়টি এসছে। অনেক বড় স্পেস, অনেক বড় জায়গা দিয়েছে। শামসুজ্জামান খান যখন ডিজি ছিলেন তখন এটা নিয়ে আসছেন। তার আগে কি বইমেলা হয়নি? তার আগে তো বাংলা একাডেমির ভিতরে ছোট্ট জায়গা, প্যাভিলিয়ন ছাড়া ছোট ছোট কোনো রকম করে আমাদের প্রকাশকেরা বইমেলা করেছেন, তাদের কোনো সমস্যা হয় না। এটি হচ্ছে কি যে পরিবর্তন করতে হবে নিজেকে, এবং শুধু নিজের চিন্তা করলে হবে না, অন্যের চিন্তাটাও করতে হবে। কিন্তু সেই চিন্তাটা আমাদের নাই। যারা বড় প্রকাশক তারা কিন্তু ছোটদেরকে খেয়ে ফেলে, এবং তারা অর্থনৈতিকভাবে যখন সরকারি বইগুলো কেনে, বিক্রি হয়, এই বড় বড় প্রকাশকরা সমস্ত ছোটদেরকে বাদ দিয়ে নিজেরা সব টাকাগুলো নিয়ে নেয় এবং বই বিক্রি করে। এটি আরেক ধরনের মাফিয়া। আচ্ছা, না, আপনার কথার সাথে আমি কিছুটা একমত হলেও আবার একটু ভিন্ন মত প্রকাশ করি। সেটি হচ্ছে যে বইমেলা যখন শুরু হয়েছিল তখন কিন্তু চটের উপরে বা ছালার উপরে, মাটির উপরে কিন্তু বই বিক্রি হয়েছে। এরপর আস্তে আস্তে স্টল আমরা বাংলা হয়েছে, একাডেমিতে গিয়েছি, ধীরে ধীরে বেড়েছে আমাদের পরিসরও বেড়েছে। বাংলা একাডেমি থেকে সরোয়ার্দী উদ্যানে আসলে এসেছে, এবং আমরা দেখেছি যে ওই মাটির উপর থেকে কিন্তু স্টলে বইমেলা শুরু হয়েছে। 1972 সালে মুক্তিযুদ্ধের পর প্রথম যে বইমেলাটা শুরু হয়, তখন তো বইমেলা হয়নি। অসাধারণ একজন মানুষ ছিলেন চিত্তরঞ্জন সাহা, তার পুঁথিগড় পাবলিক ছিল, এবং 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি কলকাতা একটি বই প্রকাশ করেছিলেন রক্তাক্ত বাংলা নামে। বইটার সম্পাদক ছিলেন আনিসুজ্জামান স্যার, এবং সেখানে লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী, আহমদ সাফা সহ আরও অনেকে লিখেছিলেন, বাংলাদেশের প্রথিতযশা লেখকরা লিখেছিলেন। সেই বইটি অনেক কপি ছেপেছিলেন। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তিনি ট্র্যাকে করে বনগা দিয়ে, যশোর দিয়ে সেই বই নিয়ে এসে তার পুরনো ঢাকার 74 ফরাজগঞ্জ রোডের বাড়িতে উঠায়। তারপর থেকে এবং 72 সালের 1 ফেব্রুয়ারি তিনি বাংলা একাডেমি, আজকে যে বিষয়টা দরজা দিয়ে ঢোকা হয় গেটটা দিয়ে, ওখানে লাল শালুর একটা বস্তা মানে চট বিছিয়ে বই বিক্রি করা শুরু করলেন। তখন তো এইরকম ব্যাপারটা, যুদ্ধ বিধ্বস্ত দেশ কেবলমাত্র পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে, মানুষের মধ্যে এক ধরনের আবেগ, ভালোবাসা, উত্তেজনা বাংলা ভাষার প্রতি এবং জাতিসত্তার প্রতি। তারা শহীদ মিনারে বই, এই ফুল দিয়ে এসে যখন দেখতে বই পাওয়া যাচ্ছে, তারা আনন্দের সঙ্গে বই কিনেছে, এবং তার দেখা দেখি আরো কয়েক বছরের মধ্যে আরো কয়েকজন প্রকাশক এসছে। আস্তে আস্তে 80-র দশকে এটা একটা বিপুল একটা আগ্রহ। এটা কিন্তু চেতনাগতভাবে, ঐতিহ্যগতভাবে এবং কোনো রকমের প্রস্তুতি ছাড়াই কিন্তু এই বইমেলাটা গড়ে উঠেছে। পৃথিবীর অন্যান্য দেশের যে বইমেলা, তার তুলনায় আমাদের বইমেলাটা অন্যরকম, স্বতঃস্ফূর্ত এবং স্বাধীন সত্ত্বে এই বইমেলা গড়ে উঠেছে। এখানে কিন্তু কোনো ইয়ে ছিল না, মানে যে আসো আমরা বসি তারপর একটা বইমেলা করি, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল। এটা হলো স্বাধীন সত্তার ভেতর দিয়ে স্বতঃস্ফূর্ত বইমেলা। কারণ আমরা সেই তর্কে আর না যাই, আমরা একটু জানতে চাই যে নতুন বইয়ের খবর। নতুন বইয়ের খবর। আমার 3টা বই বেরোচ্ছে এবার। মোকাম সদরঘাট, এটি একটি বড় উপন্যাস। আমি যেহেতু বরিশালের মানুষ, লঞ্চে আসা যাওয়া করেছি, সেই লঞ্চের জীবন এবং একই সঙ্গে নগর এবং গ্রামীণ জীবনের পটমিত উপন্যাস মোকাম সদরঘাট, বেঙ্গল বুকস থেকে এসছে। আর একটা প্রেমের উপন্যাস, সেটা একটু ভ্রমণ বিলাসী, আমাদের বাংলাদেশের মানুষ ইদানিং ভ্রমণ করে। কক্সবাজার বেশ একটা ভ্রমণ উপন্যাস, সমুদ্রকন্যা। আর আমি মূলত আমার জায়গাটা হচ্ছে ছোট গল্পের। প্রতি বছরই আমার ছোট গল্পের বই বের হয়, এবার ছোট গল্পের বই বেরিয়েছে। বন্দি রাজকুমারী ও মাইকেল মধুসূদন, এই বইটা প্রকাশ করেছে অনুপ্রাণন। এখানে 14টা গল্প আছে। আপনি তো অনেকগুলোর কথাই বললেন, আমি জানতে চাই আপনারই তো লেখা সবগুলো, আসলে আপনার পছন্দের, আপনি যদি বলেন আপনারই খুব পছন্দের। মুক্তিযুদ্ধ আমার খুব খুব গভীর অনুপ্রেরণার একটা জায়গা। আমি মনে করি যে এই যে বাংলাদেশ আজকে যে কথা বলছি, আজকে যে স্বপ্ন দেখছি, যে বাংলা ভাষার মূল বিষয়টা হচ্ছে 52, তারপর হচ্ছে 71, এই দুটো ধারণ করে আমি এগিয়েছি। তো মুক্তিযুদ্ধে আমার প্রচুর গল্প আছে, উপন্যাস আছে। আমি ভাষা আন্দোলনে একটু উপন্যাস লিখেছি, উপন্যাসটার নাম ফাগুনের অগ্নিকণা। এটা সত্যি ঘটনা অবলম্বনে এক অসাধারণ নারী মমতাজ বেগম, তারা মূলত তার নাম ছিল কল্যাণী রায় চৌধুরী, সে মাইগ্রেট করে মুসলমান হয়ে মমতাজ বেগম হয়েছে, এবং 1952 সালে ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এবং এই ভূমিকা পালন করতে গিয়ে তার স্বামীর সঙ্গে সংসারটাও টেকে নাই। কেমন আমরা ভুলে গিয়েছিলাম এই মহিয়সীকে। তো তাকে নিয়ে একটু উপন্যাস লিখেছি, ফাগুনের অগ্নিকণা। আমার কাছে উপন্যাসটা খুবই প্রিয়। আমি মনে করেছি যে বাংলা ভাষার একজন কর্মী হিসেবে এটা আমার দায়িত্ব ছিল, এবং সেই দায়িত্বটা পালন করতে পেরেছি। নীল, তাহলে বইটা কে উপহার দিচ্ছে? আপনি আমাকে? বইটা আমিও তোমাকে দেব। যাক, তাহলে প্রথম দিনে একটা বই উপহার পেয়েই যাচ্ছি। কারণ আপনি অনেক ভাগ্যবতী, আমরা বলতেই পারি। তবে মনে হয় একটা বিষয়কে আপনি জানেন, আপনার হাসিটা কিন্তু চমৎকার। এটা অধিকাংশ ছেলেরা বলে, মেয়েরা বললে খুব ভালো লাগে। আমি আর আলাদা বলে কিনা আমি জানি না। আমি ভেবেছিলাম যাওয়ার সময় আমি এটা বলে যাব, কিন্তু ভাই আগে বলে ফেলেছে।
আচ্ছা, এবার একটু আপনার পুরনো দিনগুলোতে একটু হাঁটতে চাই। যে আমি যতদূর জানি যে আপনি ছোটবেলায় যে স্কুলে পড়েছেন সেই স্কুলের নাম সম্ভবত আতরখালী স্কুল ছিল, এবং তার যে প্রধান শিক্ষক ছিল প্রফুল্ল কুমার সমাদ্দার, এবং আপনি বলেছেন কোনো একটা জায়গায় যে তিনি প্রথম শব্দ শ্রমিক হিসাবে আপনাকে চিহ্নিত করতে পেরেছিলেন। আমার জানার বিষয় সেটা হচ্ছে যে তখন তো আপনি ছোট ছিলেন, তখন তো আপনার আসলে বোঝার কথা না, কত বছর পরে এসে আপনার এটা মনে হলো, এবং এই যে আতরখালী স্কুল সেটা অক্ষরের আতরে আপনাকে কতটা পূর্ণ করলো? প্রথম স্কুলের বর্ণনাটা দিই। স্কুলটা হচ্ছে দুদিক থেকে, গ্রামীণ পটভূমি তো, দুই দিক থেকে ভান্ডারিয়া থেকে একটা বড় খাল এসছে, অনেক বড় খাল। সেই খালটা দুই দিকে ভাগ হয়ে গেছে, তাইলে একটা মাঝখানে চরের মতো, সেই চরের উপর ছিল স্কুলটা কোনায়, ত্রিমোহনী কোনায়। আমি যখন ক্লাসে বসতাম, একটা ওই জল স্রোতের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। বরিশাল অঞ্চলের মানুষ তো, এইটা খুব ভালো লাগতো। আর একটা ব্যাপার ছিল, আমি শৈশব থেকেই কোনো কারণে হোক একটু বাইরের বই পড়তাম, ওই যে আউটলুক যাকে বলে, ওই বই পড়তে পড়তে আমার ভিতরে এক ধরনের কল্পনার জগৎ তৈরি হয়েছিল। এবং আমি যখন 6-7-এ পড়ি, তখন ওই যে আমি বাংলা রচনা লিখতাম, এটা অন্যরা যা লিখতো তার চেয়ে একটু ভিন্ন রকম হতো। এইটা ওই স্যার রিকগনাইজ করেছিলেন, তিনি প্রধান শিক্ষক ছিলেন। বলছে তুমি এইভাবে কিভাবে লেখো? আমি স্যার আমি বাইরের বই পড়ি, এবং আমার বড় ভাই রুহুল আমিন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তিনি বাড়িতে কিছু বই নিয়ে গিয়েছিলেন, ওই বইগুলো, এবং ওই বইগুলো পড়তে গিয়ে আমি প্রচুর মার খেয়েছি, প্রচুর। আচ্ছা, সেই মার খাওয়ার গল্পটা আমরা একটু পরে শুনবো, তবে তার আগে এই মুহূর্তে আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। আমরা বিরতিতে যাব, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং জান্নাতুল হিমি আমাদের সাথে আছে, তবে লেখকের সাথে কথা বলছে। কিন্তু এই মুহূর্তে যেটি দেখাই সেটি হচ্ছে আমার পিছনে কিন্তু একটি ট্রাক, অর্থাৎ ট্রাকে করে কিন্তু এখনো আসলে এই যে বইমেলার যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো কিন্তু এখনো আসছে। কারণ এবার বইমেলার গল্পটা আসলে যদি বলি, সেই গল্পটা কিন্তু প্রতি বছর কাজের একটা কি বলবো যে শেষ হয় না। বইমেলার শুরুরও কয়েকদিন কাজ হয়, তবে এইবার বইমেলার প্রথম দিনের অবস্থা আসলেই খুব সুখকর নয়। তবে আমরা আশা করছি যে এই বইমেলাটি খুব দ্রুতই সেজে উঠবে, কারণ এবার বইমেলার ব্যাপ্তিও কিন্তু খুব বেশি না। বইমেলার ব্যাপ্তি মাত্র 18 দিন, অর্থাৎ 15 মার্চ বইমেলা শেষ হয়ে যাবে। এই মুহূর্তে কিছু পাঠকের সাথে আমরা একটু কথা বলতে চাই। হিমি যখন লেখকের সাথে আড্ডায় ব্যস্ত, তখন আমরা একটু পাঠকের সাথে কথা বলতে চাই। সেটি হচ্ছে যে একটু কথা বলি আপনার সাথে। না, মাথায় হেলমেট দেখে বুঝতে পারছি যে নিশ্চয়ই অফিস থেকে এসেছেন, বা আচ্ছা ক্লাস করে এসেছেন। বইমেলা তো শুরু হলো, একটা শঙ্কা ছিল হবে কি হবে না, কিন্তু বইমেলার জন্য অপেক্ষা কেমন থাকে, আর এই বইমেলা শুরু হলে আসার পর মানে অনুভূতির গল্পটা আসলে কোন ধরনের রং পায়? না, বইমেলা তো বছরে একবারই হয়, এই জন্য বারবার আসি। মানে অনেক রাইটারের বইটই দেখা যায়, তো এখন ভালো, সব মিলে ভালো। ঘুরে কি দেখেছেন, বা বইমেলা তো এখনো সেজে ওঠেনি, কেমন লাগছে? আমরা আসছিলাম, আসার পর দেখলাম যে এই অবস্থা, সব গোছগাছ চলতেছে, এই জন্য ভাবছি আরও কয়েকদিন পরে আসবো। তো আমার মনে হয় যে একদম মানে ঈদের পরে হইলে ভালো হইতো। আপনার যারা মানে আমরা যারা ক্রেতা আছি এরা বেশি আসতো আর কি। একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, ঠিক আছে, বই দেখায় ব্যস্ত। আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে আমরা একটু দেখতে পাচ্ছি যে বেশ কিছু পাঠক কিন্তু আসছেন, এবং আমরা প্রথম দিন অনুযায়ী যে পদচারণা, সেই পদচারণার গল্পটা কিন্তু আসলে আশাব্যঞ্জক, যে মানুষ কিন্তু বইমেলায় আসছেন। আমরা দেখেছি যে অনেক সময় আগে থেকে কিন্তু আসা শুরু করেছে। একটু আপনাদের সাথে কথা বলি। এই যে বইমেলায় আসতে কেমন লাগে? বইমেলার অপেক্ষায় তো থাকি, ভালো লাগে খুব। হ্যাঁ, এবারের বইমেলাটা কেমন দেখছেন? যে বইমেলাটা কি আসলে সেজে উঠেছে ঠিক পরিপূর্ণভাবে? হবে হয়তো আরো পরে, এখন একটু হালকা পাতলা আছে। প্রতিদিনই কি আসা হবে বইমেলায়? চেষ্টা করব প্রতিদিন আসার। কি ধরনের বই আপনার পছন্দ, আসলে কি ধরনের বই পড়তে পছন্দ করেন? আমরা মূলত গল্পের বইটি বেশি পড়ি, তারপরে থ্রিলারগুলা দেখি, একটু চেষ্টা করি ভালো দেখা। সন্তানকে সাথে নিয়ে এসেছেন, ও কি বই পছন্দ করে? ওকে নিয়ে কি ও বুক পেয়ারে আসার জন্য অস্থির হয়ে গেছে, মানে আসবেই। কি নাম তোমার? আচ্ছা, ঋষভ রায়। বই খুব পছন্দ, রঙিন বই পছন্দ। কি ধরনের বই পছন্দ বলো তো? কি বলছো? নতুন বই। নতুন বই, বাহ। তোমার চশমাটা কি আমাকে দিবা, আর আমার চশমাটা তুমি নিবা?
আচ্ছা না, ও চশমা হাত দিয়ে ধরে ফেলেছে, ও দেবে না। আমরা এবার একটু হিমির কাছে ফিরতে চাই। আমি জানি না হিমি এবং লেখকের আসলে কি কথা হচ্ছে, তবে কিন্তু এই যে বইমেলার যে ইট বিছানো চত্বর ধরে আমরা হাঁটছি, সেই ইট বিছানো চত্বর ধরে কিন্তু পাঠক, লেখক এবং প্রকাশকদের যে সমাগম, যে পদচারণা, সেটা কিন্তু প্রথম দিনে আমরা ঠিক সেভাবে না দেখলেও ধীরে ধীরে কিন্তু আসলে এটা শুরু হয়ে যাবে, আমরা সেটা আশা করি। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুইজন কি আসলে কোনো গল্প করছিলেন নাকি দুইজন শুধু চুপচাপ দাঁড়িয়েছিলেন? না, আমরা দুজনে তোমাকে দেখতেছিলাম যে তুমি কত পরিক্রমণ হিসেবে কাজ করছো, এবং তুমি যখন না থাকো বইমেলা, যদি না থাকবা সেদিন কিন্তু সত্যি একটা অন্যরকম গল্প ঘটে যাবে, বইমেলাটা অনেকটা ম্লান হয়ে যাবে। নীল, আপনি কিন্তু বিরতির আগে একটা কথা জিজ্ঞেস করেছিলেন, জানতে চেয়েছিলেন। এবার আমি জানতে চাই, আমি যতটুকু জানি আপনি যে গ্রামে বড় হয়ে উঠেছেন সেখানে একটা নদী আছে এবং আপনি নদীর পাড়ে দু পা দিয়ে বসে ঝুলিয়ে থাকতেন এবং নদীর ঢেউ গুনতেন। নদীর ঢেউ কি আসলে গোনা যায়? আর আরেকটি প্রশ্ন আমার এখনো আছে, আপনি বলেছেন হিসাব মিলাতে পারেন না, এবং কিসের হিসাব মিলাতে পারেন না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে নদীর যে ঢেউ, প্রতিটা ঢেউ সে নতুন, এবং 1 সেকেন্ডের 1000 ভাগের একবার মধ্যে সে আরেকটি নতুন ঢেউ তৈরি করে। আমি চেষ্টা করতাম যে ওই ঢেউয়ের পিছনে কোন ঢেউটা আছে, 1 2 3 1 2 3, এবং গুনতে 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 যখন পারে আসতো সে মিলিয়ন হয়ে যেত। এবং আমার এখন মনে হয় ওইটা একটি দর্শন, জীবনের দর্শন। জীবন একটা ঢেউয়ের মতো, এরকম 1 সেকেন্ডের জন্য মহাকালের জগৎ, যে হাজার হাজার বছর যে পৃথিবী, সেই পৃথিবীতে একটা মানুষের জীবন কতটুকু, একটা ঢেউয়ের মতো। আজকে আমার সেটা মনে হয়, কেমন সেই ঢেউ যেরকম মিলিয়ে যায়, মানুষের জীবন মহামানবের তীরে এরকম মিলিয়ে যায়। আর কি প্রশ্ন ছিল হিমি? নদীর পাড়ে বসে আপনি নদীর ঢেউ যখন গুনতেন তখন হিসাব মেলাতে পারতেন না। এই তো এই জীবনের হিসাব, যে এই যে জীবন, আমি যে জীবন হিসাব করে ঢাকায় এসেছিলাম, সেই জীবন আমি কতটুকু পেয়েছি, নীল কতটুকু পেয়েছে, তুমি কতটুকু পাবে, তোমার বাবা মা ভাই বোন শত শত বছর ধরে যে মানুষগুলো হিসাব মেলাতে চাইছে জীবনের, আসলে কি হিসাব মেলে? আমার মনে হয় যে হিসাবটা মেলে না। এবং এই যে মনি হায়দার, আপনি মানুষের কথা যখন বলছিলেন, সম্ভবত আপনার একটি বই আছে যে চলো মানুষের কারখানায়, তো মানুষের কারখানায় কখনো গিয়েছেন কিনা? এবং বইমেলা তো আমি বলতে পারি শুধু বইয়ের শহর না, এটা মানুষেরও কারখানা, এবং এখানে প্রতিটি মানুষই আসলে এক একটি রঙিন বই। তো মানুষের কারখানায় মানুষকে আসলে কিভাবে দেখেন? এই যে বললে যে এক একজন মানুষ এক একটা বই, ব্যাপারটা সেরকম না। আমি দেখি এক একজন মানুষের ভিতরে অজস্র বই, কোটি কোটি বই, প্রতি কোটি পৃষ্ঠা, কোটি কোটি অক্ষর। এই যে মানুষটা, আমি হাসি খুশি, আমি কি সবসময় হাসি খুশি থাকি? আমি কি রোদন করি না? আমি কি ব্যথায় ব্যথিত হয়ে উঠি না? আমি কি প্রেমে রঙিন হয়ে উঠি না? আমি যখন অপমানিত হই তখন কি আমি মাটির সঙ্গে মিশে যাই না? তো এভাবে প্রতিটি মানুষ মুহূর্তে মুহূর্তে পরিস্থিতির কারণে পাল্টে যায়, এবং ওই পাল্টে যাওয়া বিষয়টি একজন লেখক তার মতো করে, তার যতটুকু অতীত বিদ্যা কিংবা অভিজ্ঞতা কিংবা আশা এবং আকাঙ্ক্ষা, এবং যতটা রুচি এবং সৌন্দর্য এবং শব্দের সঙ্গে তার যতটা কারবার, শব্দকে সাজিয়ে সেই এই বইগুলো লেখে। এবং যে মানুষের কারখানায় যে বইটি, সেটি হচ্ছে যাত্রার এক নায়িকাকে নিয়ে। শৈশবে এক যাত্রা দেখেছিলাম আমাদের এলাকায়, সেই যাত্রার নায়িকা একটু রংচং মাখলে তো একটু সুন্দরী হয়, তো একজন লোক বিয়ে করতে চেয়েছিল আর কি। সে আমরা খুব সংক্ষেপে শেষ করব। বিয়েটা করে, এবং বিয়েটা করার পর পরিস্থিতিটা খুব জটিল হয়েছিল। তো সেইটা নিয়ে আমার সেই উপন্যাসটা, যে মানুষ যা চায় তা সেটা পায় না, আবার যতটা পায় হয়তো সেটা চায়ও না। এই বিষয়টা নিয়ে হচ্ছে চলুন মানুষের কারখানায়। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে আজীবন এবং আমৃত্যু। ধন্যবাদ মনি হায়দার, আমাদের সাথে এতটা সময় ছিলেন। এবং একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, একটু সরে আসতে হবে হিমি, কারণ এই যে পথে আসলে শুধু পাঠক, লেখক, প্রকাশকদের হাঁটবার কথা, সেই পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রাক, ভ্যান, অ্যাম্বুলেন্স এবং আরো অনেক কিছু। যাই হোক, বইমেলা যাবে। হ্যাঁ, বইমেলার শুরুর গল্প হয়তো অনেকটা এরকমই থাকে। মনি হায়দার, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য এবং বইমেলার নানা গল্প করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখা হবে, যোগাযোগ হবে, কথা হবে, বইমেলায় গিয়ে চলুন। ধন্যবাদ। এবং আমরা আসলে কথা বলছিলাম, এবং আমরা কিছু দর্শকদের সাথেও আসলে কথা বলেছি, যারা আসছে দর্শনার্থী, পাঠক, তাদের সাথেও কথা বলেছি, লেখকের সাথেও কথা বলেছি, এবং আমি আর হিমি তো দুজন বক বক করছিলামই নাকি? নীল, প্রথম দিন যেহেতু বইমেলার, সেই তুলনায় কিন্তু মানুষের ভিড় অনেক বেশি। হ্যাঁ, আমি সেটা বলছিলাম। অবাক লাগছে আমার দেখে যে বইমেলার প্রথম দিন, তাও আবার রোজা, দেখে মনেই হচ্ছে না যে রোজার দিনে তাও আবার বইমেলার না সাজতেই এত মানুষের ভিড়। আপনি অবাক হয়ে থাকেন, এবং আমরা শেষ করতে চাই। আজকে যেমন বকবক করলাম, আমরা নিশ্চয়ই ভাষার ক্যাম্পাসে বইমেলার আরও গল্প নিয়ে আরও বকবক করব। ভালো থাকবেন, সাথেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি।